এই গল্পের শুরু হয় জায়ং নামের এক মেয়েকে নিয়ে, যে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। কারণটা অদ্ভুত, তার কপালে একটা ছোট্ট বুদবুদ ফেটে যায়, আর সেই মুহূর্তেই কোথা থেকে ভেসে আসে এক অদ্ভুত অস্বস্তিকর শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে সে দরজার ফাঁক দিয়ে উকি মারে, আর দেখতে পায় হলওয়েতে দাঁড়িয়ে আছে তার বোন ইনিয়ং। কিন্তু সে স্বাভাবিকভাবে হাঁটছে না, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, গোল গোল পাক খাচ্ছে, আর দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন কোনো অশরীরী কিছু ওর ভেতরে ভর করেছে। জায়ং ভয়ে জমে যায়। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো শয়তান বা অপচেতনা এসেছে, কিন্তু যখন বুঝল এটা তার নিজের বোন, তখনও ভয় কাটল না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠল সবকিছু। কারণ সেই সত্তা তাকে আক্রমণ করে, একেবারে নৃশংসভাবে। তার বুকের উপর চেপে বসে, গলা চেপে ধরে, আর হাসতে থাকে এক অদ্ভুত শীতল ভয়ানক হাসিতে। জায়ং যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপর হঠাৎ করেই সে জেগে ওঠে। এটা একটা দুঃস্বপ্ন ছিল। ঘামে ভেজা শরীর নিয়ে সে উঠে বসে, আর দেখে তার সৎ বোন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ধীরে ধীরে গল্পটা এগিয়ে যায়, আর আমরা জানতে পারি যে জায়ং আসলে একটা অতিপ্রাকৃত ক্লাবের সদস্য। সে ভিডিও কলে আছে তার বন্ধুদের সাথে, যাদের নেতৃত্ব দিচ্ছে জিহো নামের এক ছেলে। জিহো অত্যন্ত উৎসাহী, প্রায় উন্মত্ত উত্তেজনায় ভরা, কারণ ইউটিউবে একটা প্রতিযোগিতা চলছে, যেখানে বিজয়ীরা পাবে মোটা অঙ্কের পুরস্কার। তারা পরিকল্পনা করে একটা নকল হরর ডকুমেন্টারি তৈরি করবে, যেখানে তারা একটা ভয়ঙ্কর আচার অনুষ্ঠান করার ভান করবে। এমন এক আচার যেটা দিয়ে নাকি কোনো অশরীরী সত্তাকে ডেকে আনা যায়। এর জন্য তারা বেছে নেয় একটা পরিত্যক্ত ভবন, যেটা ইতিমধ্যেই অনেক রহস্যময় কাহিনীর কেন্দ্র। প্রচলিত আছে যে একবার এই ভবনে ঢোকে সে আর ফিরে আসে না। বাকি বন্ধুরা একটু দ্বিধায় পড়লেও টাকার লোভে সবাই রাজি হয়ে যায়। জায়ং তার সৎ বোনকেও আমন্ত্রণ জানায়। সে প্রথমে ইতস্তত করছিল, কিন্তু চেয়ংয়ের উৎসাহে শেষ পর্যন্ত সেও রাজি হয়। এভাবেই দলটা পরিপূর্ণ হয়। তারা পৌঁছায় সেই পুরনো ভবনের বেসমেন্টে। জায়গাটা দেখলেই বুক ভারী হয়ে আসে। ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল ট্যাঙ্ক, কালো ঘোলাটে পানিতে ভর্তি। জিহো ব্যাখ্যা করে এই ট্যাঙ্কের ইতিহাস। প্রাচীনকালে এখানে পানি পরিশোধন করা হতো। বিশ্বাস আছে যে অনেক আত্মা এখানে আটকা পড়ে আছে। এই ট্যাঙ্কের দিকে টানা পড়ে এসে এখানেই বন্দী হয়ে গেছে। সে বলে পানি আসলে বেশি গভীর না, কিন্তু সেই আত্মাগুলোর কারণে এটাকে মনে হয় যেন তলাহীন একটা অন্ধকার। ভিডিওটা নকল হবে বলেই ঠিক হয়েছিল, এবং সেটা সবাইকে না জানাতেই জিহো সবাইকে বলে তারা কাগজে লিখে রাখবে সেই প্রশ্নগুলো যেগুলো তারা আত্মার কাছে জানতে চায়। সবাই রাজি, কিন্তু তখনই জিহো একটা অন্য কথা বলে বসে। সে বলে আসল আচার করে দেখলে কেমন হয়? সত্যি যদি কিছু হয়, ক্যামেরায় ধরা পড়লে আমরা প্রতিযোগিতায় জিতে যাব, আর না হলে পুরনো পরিকল্পনায় ফিরে যাব। জিহো রাজি হয়ে যায়, আর জায়ং শুরু করে আচারের প্রস্তুতি। এখন দরকার একজন যে হবে পাত্র, অর্থাৎ যার শরীরের ভেতর দিয়ে আত্মা প্রবেশ করে এই মানুষগুলোর সাথে যোগাযোগ করবে। জায়ংয়ের বোন স্বেচ্ছায় এগিয়ে আসে এই ভূমিকার জন্য। বোনকে এভাবে এগিয়ে আসতে দেখে জায়ংয়ের বুকটা ভরে যায়। সে তার বোনকে একটা চেইন উপহার দেয়, পায়ের গোড়ালিতে পরার জন্য। বোনও অত্যন্ত আনন্দিত হয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ এই প্রথমবার জায়ং তাকে কিছু উপহার দিয়েছে। এবার শুরু হয় আচার। তারা মেঝেতে একটা বড় তারার আকৃতি তৈরি করে। প্রত্যেকে তারার এক একটা কোণায় বসে, আর সিও দাঁড়িয়ে থাকে মাঝখানে, সেই কালো পানির ভেতরে। জায়ং তার মুখ ঢেকে দেয় একটা কাগজের ব্যাগ দিয়ে, শক্ত করে। এরপর প্রত্যেকে সেই নোংরা ট্যাঙ্ক থেকে একটু করে পানি তুলে নিজের সামনে রেখে দেয়। এই আচারের নিয়মগুলো কঠোর। আচার শেষ করতে হলে তাদের আহ্বান করা আত্মাকে বলতে হবে অনুগ্রহ করে চলে যাও। কেবল তখনই সিওর মুখের কাগজের ব্যাগ খোলা যাবে, আর এই পুরো সময়টায় কেউ তারার বাইরে যেতে পারবে না। প্রথমে কিছুই হয় না। সবাই বিরক্ত হতে শুরু করে, ভাবে আচার ব্যর্থ হয়েছে।
কিন্তু ঠিক তখনই একটা বুদবুদ এসে সিওর মাথায় ধাক্কা খায়, আর তারপরই শুরু হয় বুম বুম ঘন ঘন শব্দ, কম্পন, আলো জ্বলছে নিভছে। সিওর শরীর অদ্ভুতভাবে মোচড় দিতে থাকে, যেন ভেতর থেকে কেউ তার হাড় ভেঙে দিচ্ছে। মুখের ওপরের কাগজের ব্যাগটা ভেজে যায় নিজে থেকেই, আর সে সেটা টেনে ছিঁড়ে ফেলে। তার চোখ দেখে সবার বুক থমকে যায়। চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে, এর মানে সে ভর হয়েছে। সে হাত তোলে এক অদ্ভুতভাবে, আর সেই হাত ঘুরতে ঘুরতে একে একে সবার দিকে ইশারা করে। যে প্রশ্নগুলো সবাই কাগজে লিখে পানিতে রেখেছিল সেগুলোর উত্তর দেওয়া শুরু হয়, কিন্তু আয়নায় দেখার মতো উল্টো হরফে। কারো উত্তর সঠিক, কারো ভুল। জায়ং আর জিহোর উত্তর সঠিক আসে, আর দুজনের উত্তর ভুল আসে। কিন্তু সেই দুজনের মধ্যে একজনের কাগজে লেখা ছিল একটা ফুল। সে তখনও ভয় পায়নি ঠিকভাবে, কিন্তু যখন সিও সেই ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে কথা বলতে শুরু করল, তখন সবার শ্বাস বন্ধ হয়ে আসে। সে গণনা শুরু করে, 662, 663, 664। আর যেই 666-এ পৌঁছায় সে চিৎকার করে ওঠে এক ভয়ঙ্কর গলায়, আর চিনিকে আক্রমণ করতে ছুটে যায়। কিন্তু সে ট্যাঙ্কের বাইরে আসতে পারে না, যেন কেউ পানির ভেতর থেকে তার পা চেপে ধরে রেখেছে। হঠাৎ সব আলো নিভে যায়, ঘুটঘুটে অন্ধকার। জিহো তার ক্যামেরার নাইট ভিশন চালু করে, আর যা দেখে তাতে তার হাত কাঁপতে শুরু করে। সিও পানির মধ্যে খুঁড়িয়ে হাঁটছে, ঠিক সেভাবে যেভাবে জায়ং তার স্বপ্নে তার বোনকে দেখেছিল। বাকিরা আর থাকতে পারে না, সবাই ছুটে গিয়ে সিওকে টেনে পানি থেকে বের করে আনে। সে জ্ঞান হারিয়ে ফেলে, আর তার পায়ে দেখা যায় একটা অদ্ভুত চিহ্ন, ট্যাটুর মতো। কিন্তু এটা কোনো ট্যাটু না। এটা দেখে সবাই বুঝতে পারে আচার সত্যিই হয়েছে, এটা নকল ছিল না। কিন্তু তখনও জিহু উত্তেজিত। সে চায় এখনই ভিডিও আপলোড করতে, কারণ এরকম কিছু আগে কখনো ক্যামেরায় ধরা পড়েনি। কিন্তু বাকিরা তাকে ধমকে ওঠে, তোমার বন্ধু এখন বিপদে, আর তুমি ভিডিও আপলোডের কথা ভাবছ? পুলিশ ডাকো এখনই। জিহো ফোন তুলে পুলিশ ডাকতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিগন্যাল চলে যায়, সম্পূর্ণ নিঃসার। এটা তাদের আরও ভয়ে ডুবিয়ে দেয়। তারা পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। ব্যাট সহ নানা জিনিস দিয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়, কোনো কাজ হয় না, দরজার নড়েও না। আর তখনই আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আরেকটি মেয়ের ভেতরে ভর করে অন্য একটি সত্তা। সবাই বুঝতে পারে যখন তার শরীর অদ্ভুতভাবে মোচড় দিতে শুরু করে, আর সে নিজের মাথা ক্রমাগত জোরে জোরে দরজায় ঠোকাতে শুরু করে। রক্ত ঝরে। তারপর সে ব্যাট তুলে নিয়ে চিৎকার করে বলে, আমাকে মেরে ফেলো। কেউ শোনে না। তখন সে সোজা ছুটে যায় সিওনুর দিকে, সেই মেয়েটার দিকে যাকে পাত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত জিহো ভয় আর হতাশায় অভিভূত হয়ে ব্যাট তুলে তার মাথায় আঘাত করে। মেয়েটা মারা যায়, আর তারপর সবার দৃষ্টি গিয়ে পড়ে জিহোর উপর। জিহো বলে সে ইচ্ছেকৃতভাবে করেনি, কিন্তু তখনই তার এক বন্ধু একটা সত্য আবিষ্কার করে। সে দেখে মৃত মেয়েটার চিটে লেখা প্রশ্নটা জিহো আগেই পড়েছিল। প্রশ্নটা ছিল, আমি কি জিহোর কাছ থেকে বাঁচতে পারবো? উত্তর এসেছিল, না। এখন আসল সত্য বেরিয়ে পড়ে। মেয়েটার সাথে তার শিক্ষকের সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক। জিহো সেটা জানতে পেরেছিল, ভিডিও করেছিল, আর তারপর ব্ল্যাকমেইল শুরু করেছিল। একসময় মেয়েটা ক্লান্ত হয়ে জিহোকে হুঁশিয়ারি দিয়েছিল, আমার কাছে তোমার করা ভিডিও আর সব চ্যাট আছে, আমি পুলিশে যাব, তুমি ধরা পড়বে। সেই থেকেই জিহো তার পেছনে লেগেছিল। দৃশ্য আবার বর্তমানে ফেরে। জিহো সবাইকে বোঝানোর চেষ্টা করছে। হঠাৎ আলো কমে আসে, আর অন্ধকারে জিহো কোথায় যেন মিলিয়ে যায়। আলো ফিরলে দেখা যায় সে বসে আছে একটা ছুরি হাতে নিয়ে। এরপর সে হঠাৎ তার এক সঙ্গীকে আক্রমণ করে, যেন পুরোপুরি পাগল হয়ে গেছে। বাকিরা মিলে তাকে সামলায় আর দড়ি দিয়ে বেঁধে ফেলে। জায়ং বুঝতে পারে সবকিছু ঠিকঠাক নেই। সে আবার আচারের বইটা পড়ে, আর তখনই ভয়ানক ভুলটা ধরা পড়ে। তারা আচার সম্পূর্ণ করেনি, নিয়ম ভেঙেছে। আত্মাকে চলে যাও বলা হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় আবার আচার করতে হবে, না হলে কেউ বাঁচবে না। কিন্তু এখন আরেকটা সমস্যা। মেয়েটার আক্রমণে জায়ংয়ের বোন মারা গিয়েছিল, তার মৃতদেহ ভেতরে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ সে জীবিত হয়ে ওঠে। উঠেই সে মৃত মেয়েটার দিকে আঙুল তোলে, তারপর বাকি সবার দিকে। আচার আবার শুরু হয়, আর মনে হয় সব কিছু স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে, ঠিক আগের মতোই। একে একে নিয়ম মেনে সবাই বৃত্তের বাইরে যেতে শুরু করে।
আর তখনই সবার ফোনে সিগন্যাল ফেরে, সবাই পুলিশে ফোন করতে শুরু করে। এই মুহূর্তে জিহোর আক্রমণ থেকে বেঁচে যাওয়া ছেলেটা জায়ংকে একটা মেসেজ পাঠায়, তার মনের কথা জানায়। দুজন ভাবে হয়তো এবার সুন্দর দিন আসতে চলেছে, কিন্তু তারা জানে না সবচেয়ে ভয়াবহ মুহূর্তটা এখনও বাকি। আবার সব আলো নিভে যায়। আলো ফিরলে দেখা যায় জিহো দড়ি খুলে ফেলেছে। সে সামনে এগিয়ে আসে, তারপর একটা ছুরি তুলে নিয়ে নিজের গলা কেটে ফেলে। এখন বোঝা যায় যার যে প্রশ্নের উত্তর পূরণ হয়ে যাচ্ছে সে মারা যাচ্ছে। জিহো প্রশ্ন করেছিল, আমার ভিডিও কি 10 লাখ ভিউ পাবে? তার সঙ্গী ফোন চেক করে দেখে ভিডিও ইতিমধ্যে 10 লাখ ভিউ ছাড়িয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। ভবিষ্যৎবাণী পূরণ হয়েছে, তাই জিহো মরেছে। ভয় এখন সীমা ছাড়িয়ে যায়। সবাই নিজেদের জিজ্ঞেস করে কেন তারা এই আচার করতে এসেছিল। যার যার ভবিষ্যৎবাণী পূরণ হবে সে মরবে। যার কাগজে ফুল লেখা এসেছিল সে দরজার দিকে ছুটে যায়, চিৎকার করে সাহায্য চায়। কিন্তু তখনই একটা অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরে, শ্বাস বন্ধ হয়ে আসে। তারপর সেই শক্তি তাকে শূন্যে তুলে ছুঁড়ে দেয় পানির ভেতরে। বাকিরা বাঁচাতে ছুটে যায়, কিন্তু অদৃশ্য কিছু তার মাথা পানির নিচে চেপে রাখে। তারা আর টেনে তুলতে পারে না, কারণ বোঝা যায় পরে তার কাগজে লেখা ছিল শেষকৃত্য, আর সাথে একটা ফুল। এটা ছিল শোকের ফুল, মৃত্যুর সময় যে ফুল দেওয়া হয়। তার মৃত্যু এখানেই নির্ধারিত ছিল। এখন বেঁচে আছে মাত্র দুজন, ডং, সেই ছেলে যে জায়ংকে মেসেজ পাঠিয়েছিল, আর জায়ং নিজে। বোনের কথা মাথায় আছে, কিন্তু সে জীবিত না মৃত সেটা স্পষ্ট না। একবার পানির নিচ থেকে জীবিত হয়েছিল, তাই তারা চরম ভয়ে দিশেহারা। তারা পুরো জায়গাটা খুঁজতে থাকে আর একটা গোপন দরজা খুঁজে পায়। ভেতরে ঢুকে দেখে একটা কাপড়, যাতে বড় বড় অক্ষরে লেখা মৃত্যু, আর তার পেছনে একটা মৃতদেহ। জায়ং বুঝতে পারে এটা একজন মানুষের দেহ, আর এর মানে হলো সে বা তার বন্ধু দুজনের মধ্যে একজন বাঁচবে। জায়ং মানসিকভাবে এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সে ভয় পায় না, নির্দ্বিধায় সে তার বন্ধুকে হত্যা করে। এখানেই আসে গল্পের সবচেয়ে বড় মোড়। সত্যিটা হলো জায়ং এই সব কিছু পরিকল্পনা করেছিল। তার আসল ছোট বোন ইমং, গল্পের শুরুতে স্বপ্নে যাকে আমরা দেখেছিলাম, সে আসলে মৃত। জায়ং তার বোনকে অসম্ভব ভালোবাসত। বোনের মৃত্যুর পর সে ভেঙে পড়েছিল। বাবা তার কোনো যত্ন নেননি। বাবা আবার বিয়ে করেছিলেন, সৎ বোন পেয়েছিল, কিন্তু সেই বোনকে সে কখনো ভালোবাসতে পারেনি। তার সমস্ত ভালোবাসা, সমস্ত আকাঙ্ক্ষা ছিল একটাই, তার মৃত বোনকে ফিরিয়ে আনা। একদিন সে জানতে পারল এই আচারের কথা। জানল যে এই আচারের মাধ্যমে মৃত বোনের আত্মাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু বিনিময়ে লাগবে 5টি জীবন, 5 জন মানুষের বলিদান। 5 জনকে হত্যা করলে তবেই ফিরে আসবে তার বোন। ডং, জিহোর বন্ধু, সেখানে গিয়ে একই নিয়মের কথা পড়েছিল। সে বুঝেছিল জায়ংয়ের পরিকল্পনা। জায়ং ততক্ষণে 4 জনকে শেষ করে ফেলেছে। 5ম বলিদানের জন্য সে বেছে নিয়েছিল তার সৎ বোন সিওকে। সেই বলিদান সম্পন্ন হওয়ার পরপরই পানির ভেতরে একটা বুদবুদ ভাসতে দেখা যায়, আর সেই বুদবুদের মধ্যে তার ছোট বোনকে দেখা যায়। জায়ং কান্নায় ভেঙে পড়ে, বোনের কাছে ক্ষমা চায়, বলে আমি সবসময় তোমার যত্ন নেব, আমাকে ছেড়ে যেও না। জায়ং বিশ্বাস করছিল সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই আসে সবচেয়ে ভয়ঙ্কর মোড়। সেই বোনের আত্মা হঠাৎ রূপ বদলায়, ভয়াল হয়ে ওঠে, আর তখন বোঝা যায় এটা তার বোনের আত্মা না, এটা একটা শয়তান, একটা দানব, যে জায়ংকে শুরু থেকেই ধোঁকা দিয়ে আসছিল। পুরো আচার, পুরো পরিকল্পনা, এটা আসলে ছিল সেই দানবকে মুক্ত করার ফাঁদ। সে এই কারাগারে বন্দী ছিল, অপেক্ষা করছিল কারোর জন্য যে তার ফাঁদে পড়ে আর আচার সম্পূর্ণ করুক। দানব জায়ংকে বলে, তোমার বন্ধুরা জিজ্ঞেস করছে কেন তুমি তাদের হত্যা করলে। জায়ং হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, আর দানব হেসে হেসে বলে, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিলে। পুরো আচারটাই ছিল আমাকে এই বন্দিত্ব থেকে মুক্ত করার জন্য। আমি অপেক্ষা করছিলাম কেউ যেন আমার ফাঁদে পড়ে আচার সম্পূর্ণ করুক। এই কথা বলেই দানব জায়াংয়ের গলা চেপে ধরে। জায়াং তখন বুঝতে পারে সে কতটা গভীরভাবে প্রতারিত হয়েছে, সে কতটা ভয়ঙ্কর ক্ষতি করে ফেলেছে তার আপনজনদের। কিন্তু এখন কিছু করার নেই। দানব তাকে শ্বাসরোধ করে হত্যা করে, তার আত্মা বের করে নেয়,
আর সেই আত্মাকে বন্দি করে রাখে সেই একই পানির ভেতরে, যে পানি দিয়ে এই আচার শুরু হয়েছিল। এই মুহূর্তে দেখানো হয় আচারের সময় জায়াংয়ের নিজের প্রশ্ন কী ছিল, আমি কি আমার বোনকে আবার দেখতে পাব? উত্তর এসেছিল হ্যাঁ। সে সত্যিই এক ঝলক বোনকে দেখেছিল সেই বুদবুদের ভেতরে, আর যেই সেই ভবিষ্যৎবাণী পূরণ হল, সেও মারা গেল। ফিল্মের এন্ড ক্রেডিটের পরে দেখানো হয় একটা ভিডিও, আচার শুরু হওয়ার আগে তোলা। সবাই তখন অনেক খুশি, সবাই নিজের স্বপ্নের কথা বলছে। জিহো চায় তারকা হতে, জায়াং চায় জীবনে অনেক সুখী হতে, আর সিও একটাই ইচ্ছা প্রকাশ করে, আমি চাই আমার বোন সব সময় সুখে থাকুক। সবাই হাসছে, সবাই স্বপ্ন দেখছে, জানে না একটা মাত্র ভুল সিদ্ধান্ত তাদের সবার জীবন শেষ করে দেবে। এভাবেই এই করুণ, অন্ধকার, নিষ্ঠুর গল্পের পরিসমাপ্তি ঘটে।